नैनीताल में आके बोटिंग नहीं किया तो क्या किया। নৈনিতাল দেবভূমি উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের এই শৈল শহর ভ্রমণপ্রিয় বাঙালির বরাবরের পছন্দের জায়গা আর নিঃসন্দেহে বেড়াতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা। দেবভূমি উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে ৬,৮৩৭ ফিট উচ্চতায় অবস্থিত কিন্তু এই নৈনিতাল শহর, যার মূল বা প্রধান আকর্ষণ কিন্তু এই নৈনি লেক। নৈনিতাল লেকের ওই সাইডটাকে বলা হয় তাল্লিতাল, আর তার ঠিক উল্টো দিকের এই দিকটাকে বলা হচ্ছে মাল্লিতাল। এদিকেই কিন্তু আছে নয়না দেবীর টেম্পল। নৈনিতাল, তাল কথার অর্থ কিন্তু লেক, আর এই নৈনি লেক থেকে এই শহরের নাম হয়েছে নৈনিতাল। বাঙালি পর্যটকের কাছে সিমলা বা মানালির মতো এই নৈনিতালের অতটা ক্রেজ না থাকলেও যে কোনো রোদ ঝলমলে দিনে কিন্তু এই নৈনিতাল শহর কোনো অংশে সিমলা বা মানালির থেকে কম নয়। আর লেকের পাশ দিয়ে 1.5 কিলোমিটার জুড়ে চলে গেছে এই মল রোড। এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোয়ার মল রোড, আর ওপারটা হচ্ছে আপার মল রোড। আচ্ছা, এখানে তাল্লিতাল থেকে মাল্লিতাল পর্যন্ত কিন্তু রিক্সাও যায়। আমরা এখন রিক্সা করে যাচ্ছি, তো রিক্সা ভাড়া হচ্ছে 20 টাকা পার হেড, আমাদের দুজনের পড়ছে 40 টাকা। তো রিক্সাগুলো কিন্তু বেশ সুন্দর, মানে আমাদের ওখানকার মতো নয়, একটু ছোট ছোট রিক্সা আর খুব সুন্দর। কিন্তু এই দেখো আমরা এখন রিক্সা করে চলেছি। তোমার শাসন এটাই হবে যে তোমরা এই মল রোড ধরে যখন মাল্লিতাল থেকে তাল্লিতালের দিকে আসবে তোমরা হেঁটে এসো, এবং তাল্লিতাল থেকে মাল্লিতালে ফিরে যাওয়ার সময় তোমরা রিক্সা করে দিও, কারণ এই রিক্সা রাইডটাও কিন্তু এখানে খুব এনজয়েবল। এই লেকের পাশ দিয়ে রিক্সা করে যাওয়া কিন্তু একটা আলাদাই মজা লাগছে। এখানে দেখতেই পাচ্ছ ভিউটা কিন্তু খুব সুন্দর। আমরা একেবারে লেকের সাইড দিয়েই যাচ্ছি, আর রিক্সাগুলো কিন্তু আমাদের ওখানকার রিক্সার মতো নয়, ঠিক আছে? রিক্সাগুলো একদম একদম গোল টাইপের রিক্সা, পুরো শেপটা গোল টাইপের, খুব ভালো লাগবে, খুব এনজয়েবল রাইড। মাল্লিতালে রয়েছে এক বিরাট সমতল ক্ষেত্র যা পরিচিত দ্য ফ্ল্যাটস নামে। সকাল থেকে সন্ধে স্থানীয় বাসিন্দাদের খেলাধুলা বা শরীরচর্চার জায়গা হলো এই মাঠ। যদিও এই ফ্ল্যাটস কিন্তু চিরকাল এরকম ছিল না, একসময় এখানেও পাহাড় ছিল। 18 সেপ্টেম্বর 1880 সালে নৈনিতালে একটা বিশাল বড় ভূমিকম্প হয়, যার কারণে এইখানে যে পাহাড়টা ছিল সেটা পুরো ধস নেমে গিয়ে তৈরি হয় এই ফ্ল্যাট জমি। সেই ধসে কিন্তু তৎকালীন এখানকার সব থেকে বড় হোটেল ভিক্টোরিয়া হোটেলটা ধ্বংস হয়ে যায়। আর এই 18 সেপ্টেম্বর 1880 সালটা কিন্তু নৈনিতালের ইতিহাসে ব্ল্যাক ডে নামে পরিচিত, কারণ এই ভয়াবহ ভূমিকম্প বা এই পাহাড় ধসে যাওয়ার কারণেতে 108 জন ভারতীয় এবং 43 জন ব্রিটিশ নাগরিক কিন্তু মারা গিয়েছিল এই জায়গাতে। এই ছোট্ট পাহাড়ি শহর নৈনিতাল কিন্তু সর্বধর্ম সমন্বয়ের এক আদর্শ উদাহরণ। কেন বলছি দেখো, এইখানেতে আমার পাশেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নয়না দেবীর মন্দির, আর নয়না দেবীর মন্দির ঠিক পাশেই হচ্ছে এই গুরুদুয়ারা। এছাড়াও এই উল্টো দিকে আছে মসজিদ এবং মাল রোডের ওপরে আছে চার্চ। তো এই ছোট্ট শহর নৈনিতালে কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাবে একই জায়গায়। এই নৈনিতাল শহরের আবিষ্কর্তা ছিলেন ব্রিটিশ অফিসার জর্জ উইলিয়াম ট্রেল। সর্বপ্রথম তিনি নৈনিতালের খোঁজ করেন 1823 সালে, যদিও তার আগে থেকেই নৈনিতালে কিছু গ্রামীণ লোকজন বসবাস করতেন। জর্জ উইলিয়াম ট্রেল নৈনিতালের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে এই নৈনিতালেই থাকার সিদ্ধান্ত নেন। উনি কুমায়ুনি ভাষাও শিখেছিলেন এবং রানীক্ষেতের এক পাহাড়ি মহিলার সঙ্গে উনি বিবাহও করেছিলেন। ট্রেল সাহেব চাইতেন না এই নৈনিতালের সৌন্দর্য সবাই জানুক এবং লোকজন এসে যাতে এই জায়গার সৌন্দর্য নষ্ট করতে না পারে, তাই উনি লোকাল লোকদের বলেছিলেন যে কেউ যেন ব্রিটিশ সরকারকে এই জায়গার ব্যাপারে খবর না দেয়। কিন্তু 16 বছর পরে পিটার ব্যারন নামে একজন ইংরেজ ব্যবসায়ী আসেন এই নৈনিতাল শহরে। তিনি খোঁজ পেয়ে এখানে আসেন এবং এই নৈনিতাল শহরটার ব্যাপারে জানিয়ে দেন ব্রিটিশ সরকারের কাছে। যথারীতি ঠিক 2 বছর পরে 1841 সালে ব্রিটিশ সরকার পুরো কনভয় নিয়ে চলে আসে এই নৈনিতাল শহরটাকে এক্সপ্লোর করতে, এবং এখানে এসে এই নৈনিতালের প্রথম বিল্ডিং স্থাপন করেন, যে বিল্ডিংটা বর্তমানে দ্য পিলগ্রিম লজ নামে পরিচিত। 1950 সাল থেকে বলিউডের বিভিন্ন ধরনের সিনেমা কিন্তু এই নৈনিতালে শুটিং হয়েছে। নৈনিতালটা এত সুন্দর একটা জায়গা
যে এই জায়গাটা ডিরেক্টরদের খুবই আকর্ষণ করেছে। তো আমরা তো জানি রাজেশ খান্নার একটা খুবই বিখ্যাত সিনেমা কাটি পাতাং, কাটি পাতাঙ্গেরও কিন্তু শুটিং ম্যাক্সিমাম নৈনিতালেই হয়েছে। এছাড়া আমাদের ছোটবেলাকার খুব প্রিয় সিনেমা কোই মিল গয়া যেখানে ঋত্বিক রোশন আর প্রীতি জিন্টা ছিল, আর আমাদের ছিল প্রিয় জাদু, সেই সিনেমাও কিন্তু এখানেই শুটিং হয়েছে। তাছাড়াও আছে আমার পার্সোনালি খুব ফেভারিট শাহিদ কাপুর আর অমৃতা রাওয়ের সিনেমা ভিভা, সেটারও কিন্তু শুটিং এই নৈনিতালেই হয়েছে। 1890 সালে নৈনিতালে প্রথম বোট চালু হয়, আর 1891 সালে ইংরেজরা তৈরি করেছিল এই বোট হাউসটি। এখান থেকে কিন্তু নৈনি লেকেতে প্রথম বোট চালু হয়। 1869 সালে নৈনিতালে প্রতিষ্ঠিত হয় শেরউড কলেজ, আর এই শেরউড কলেজে কিন্তু পড়াশোনা করেছেন আমাদের বাংলার খুবই প্রিয় জামাই এবং বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। আর একজন মানুষের কথা না বললে কিন্তু এই নৈনিতাল বৃত্তান্ত অসম্পূর্ণ থাকে। তিনি হলেন সবার প্রিয় লেখক এবং শিকারী জিম করবেট। জিম করবেট কিন্তু নৈনিতাল নগরপালিকার সদস্য ছিলেন। আর আমার পিছনে এই যে নৈনিতালের বিখ্যাত ব্যান্ড স্ট্যান্ডটি দেখতে পাচ্ছ, এটা তৈরি করার জন্য 1935 সালে জিম করবেট 7,300 টাকা কিন্তু ডোনেট করেছিলেন। কথিত আছে এই নৈনিতাল শহরে প্রথম পর্যটন শুরু করেছিলেন কিন্তু জিম করবেটের মা মেরি জেন করবেট। তিনি তার নিজের বাড়িতে কয়েকজন পর্যটককে, যারা এই নৈনিতাল শহরটা ঘুরতে এসেছিল, তাদেরকে তারা নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন অ্যাজ এ পেইং গেস্ট হিসাবে। তো সে থেকেই বলা হয় যে জিম করবেটের মা মেরি জেন করবেটই কিন্তু এই নৈনিতালের পর্যটন শিল্পের রূপকার। হাতে 10 থেকে 12 দিন সময় থাকলে স্বচ্ছন্দে ঘুরে নেওয়া যায় এই কুমায়ুন সার্কিট। গত 12ই আগস্ট আমরা কলকাতা থেকে রওনা দিয়ে 13ই আগস্ট সন্ধ্যায় রানীক্ষেত হয়ে পৌঁছাই কৌশানীতে। কৌশানীতে দুরাত কাটিয়ে আমরা প্রথমে যাই চকৌড়ি ও সেখান থেকে পাতাল ভুবনেশ্বরে। পাতাল ভুবনেশ্বরের থ্রিলিং অভিজ্ঞতা সঞ্চয়ের পরে আমরা যাই ইকো বিনসরে। গত পর্বে আমরা ইকো বিনসর থেকে আলমোড়া হয়ে পৌঁছাই আমাদের এই ট্যুরের শেষ গন্তব্য নৈনিতালে। আমাদের এই যাত্রাপথের সব ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনো আগের এপিসোডগুলো দেখোনি তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ দেখে নাও। উপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে সব লিংক পেয়ে যাবে। আজকে 19 আগস্ট শুক্রবার, আর এখন আমরা আছি নৈনিতালে। গতকাল আমরা ধলচিনা দেখে নৈনিতালে পৌঁছেছিলাম বিকাল 5:30 নাগাদ। আর নৈনিতাল পৌঁছে আমরা উঠেছিলাম নৈনি লেক থেকে সামান্য দূরত্বে একটা বাজেট হোটেলে। আচ্ছা, নৈনিতালে আমরা এসে উঠেছি এই অশোক হোটেলে। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছ অশোক হোটেল। আমরা আজকে এখানেই থাকবো। এই হোটেলটা কিন্তু নৈনিতাল লেক থেকে একটু দূরে, এদের কোনো ভিউ রুম নেই, কিন্তু এখান থেকে এই যে আমার পেছন দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ, যেখান থেকে বাস যাচ্ছে, এই সামনেই 150 মিটার এগোলেই পড়বে বাস স্ট্যান্ড, আর ওখান থেকে মল রোড স্টার্ট। তো আমরা এই অশোক হোটেলটা চুজ করার পিছনে এটাই রিজন যে এখানেতে মল রোডের ধারে আশেপাশে যতগুলো হোটেল আছে প্রত্যেকটাতেই রেট এখন সিজন হওয়ার কারণে প্রচণ্ড হাই। আর অ্যাকচুয়ালি আমরা তো জাস্ট এখানেতে নাইট স্টেটা করবো, বাকি সারাদিন তো চারদিকে ঘুরতেই কেটে যাবে, লেকের ধারে এবং অন্যান্য জায়গাগুলো থাকবো। তো সেক্ষেত্রে এক্সট্রা টাকা না পে করে আমরা একটা বাজেট হোটেলে উঠেছি, অশোক হোটেল। রুমগুলো একটু ছোট, বেশ ভালো। তোমাদেরকে চলো রুমগুলো আবার দেখিয়ে নিই। আমরা ছিলাম এই অশোক হোটেলের 19 নম্বর রুমে। রুমটা কিন্তু ছোটোর ওপরে বেশ ভালো ও পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে ছিল একটা কিং সাইজ বেড, ড্রেসিং টেবিল, বেড লাগোয়া টি টেবিল ও চেয়ার, তার সঙ্গে 32 ইঞ্চ একটি কালার টিভি, যদিও সেটা আমার কোনো কাজে লাগেনি। তাছাড়া ছিল একেবারে ঝাঁ চকচকে ওয়াশরুম। এই হচ্ছে রুম। মোটামুটি রুমটার ট্যারিফ পড়েছে আমাদের থেকে 1500 টাকা। মেঘমাই ট্রিপে দেখাচ্ছিল 1850, কিন্তু আমাদের যে দাদা ড্রাইভার উনি ব্যবস্থা করে দিলেন, ওনার সঙ্গে জানাশোনা ছিল, এটা রুমটা ওই জন্য নিচ্ছে 1500 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি নৈনিতালের তাল্লিতাল অঞ্চলেতে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডটা, এটা তাল্লিতালের বাস স্ট্যান্ড। এখান থেকেই সব জায়গায় বাস পেয়ে যাবে তোমরা, আলমোড়া, বিনসর, সব জায়গার বাস এখান থেকে যায়। আর এইদিকে ঠিক এই সাইডে দেখতে পাচ্ছ একটা রাস্তা চলে গেছে ভেতর দিকে, এই রাস্তাটা গেছে বোয়ালি বাজারের দিকে। তো এই বোয়ালি বাজারের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়েই 100 মিটার হাঁটলেই পড়বে আমরা যে হোটেলে থাকছি, অশোক হোটেল। তো অশোক হোটেল থেকে এই তাল্লিতালের ডিস্টেন্স জাস্ট 100 মিটার। আচ্ছা, সকালে প্রথমে আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে চলেছি একটা বাঙালি রেস্টুরেন্টে। নৈনিতালে একটা বাঙালি রেস্টুরেন্ট আমরা খুঁজে পেয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালিয়ানা। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো যে ওনার বাড়ি হচ্ছে হাবড়াতে, উনি এখানে এসে রেস্টুরেন্টটা খুলেছেন, জাস্ট 8 মাস হয়েছে। তো এখানেই আজকে আমরা প্রথম ব্রেকফাস্ট করব। আচ্ছা, ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে চাউমিন নিয়েছি, এটা হাফ প্লেট। হাফ প্লেটে দিয়েই পেট ভরে যাবে মনে হচ্ছে দেখে। দেখি খেয়ে কেমন।
বেশ ভালো খেতে। এর সঙ্গে একটা চা অর্ডার করেছি, তো এখানকার যে স্পেশাল চা 20 টাকা করে নেবে বললো, কুল্লার চা বলে ওটাকে। তো এই চাউমিন এর সঙ্গে চা দিয়েই ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিচ্ছে এখন। সেদিন ব্রেকফাস্ট সেরে আমরা গেছিলাম নৈনিতালের প্রধান আকর্ষণ নৈনি লেকে বোটিং করতে। বোটিং করার টিকিট কাউন্টারটা কিন্তু এখান থেকে তোমার টিকিট কেটে নিতে পারবে। পুরো এই লেকটা ঘোরার জন্য টিকিট প্রাইস হচ্ছে 210, আর হাফ চক্কর করার জন্য টিকিট প্রাইস হচ্ছে 160। বোটিং এর সময় ওই আধা ঘন্টা মতো, আর একটা বোটে কিন্তু সর্বোচ্চ 3 জন উঠতে পারবে। যেহেতু আমরা 4 জন আছি, তাই আমরা 2টো বোট নিলাম, আর আমরা পুরো চক্করটাই করবো। ওটাই কিন্তু আমাদের কাছে মনে হলো ওটা বেস্ট অপশন, কারণ হাফ চক্কর 160 টাকা দিয়ে করার থেকে পুরো লেকটা ঘোরা 210 টাকা দিয়ে আমার মতে মনে হয় সেটাই কিন্তু বেটার। তো চলো এখন বোটিং করতে যাই। আচ্ছা, নৈনিতাল এলে কিন্তু এই বোটিংটা মাস্ট। নৈনিতালের মেন আকর্ষণই কিন্তু হচ্ছে এই বোটিংটা। বোটিং এর ভাড়া হচ্ছে কিন্তু 210 করে একটা বোটের। আমরা দুজনেই যাচ্ছি, দুজনের কিন্তু 210ই পড়ছে একটা বোটে, সর্বোচ্চ 3 জন যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট পরাটা কিন্তু মাস্ট। আমি জিজ্ঞাসা করছিলাম যে লাইফ জ্যাকেট ছাড়া কি যাওয়া যাবে, তো বললো না, লাইফ জ্যাকেটটা কিন্তু এখন মাস্ট করে দিয়েছে। আগে কিন্তু লাইফ জ্যাকেট ছাড়াও যাওয়া যেত। তো যাই হোক, লাইফ জ্যাকেটটা পরে নেওয়াটাই কিন্তু সেফ, কারণ এই লেকটা খুবই গভীর, যে কোনো সময় কোনো বিপদ আসতে পারে। তো লাইফ জ্যাকেট কিন্তু অবশ্যই পরে ওঠো। এই দেখো, এই বোটটাতে আমরা আছি, আর ঠিক পাশের ওই বোটটাতে আমার মা বাবারা যাচ্ছে। ওই দেখো, আচ্ছা, লেকের জলটা কিন্তু ঘন সবুজ, আর এখন আমরা এসে পৌঁছেছি ঠিক লেকের মাঝখানটায়। এখানটায় কিন্তু গভীরতা সব থেকে বেশি, আর তার সঙ্গে এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা। মানে আমরা এতক্ষণ লেকের পাশ দিয়ে হেঁটে আসছিলাম, তেমন ঠান্ডা লাগেনি, কিন্তু এই লেকের মাঝখানটায় এসে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। 4-5টা মেঘে ভরে গেছে, ওই দেখো ওপর দিয়ে মেঘগুলো নিচের দিকে নেমে আসছে, আর একদম ঠিক লেকের মাঝখানটায় এসে বেশ ঠান্ডা লাগছে কিন্তু। दारुण किंतु माने नैनीताले एसे यदि बोट राइड ना करो फिर नैनीताल आके क्या किया, नैनीताल में आके बोटिंग नहीं किया तो क्या किया। এটা কিন্তু নৈনিতালের বেস্ট এক্সপেরিয়েন্স এখনো পর্যন্ত। আর ওয়েদারটা আজকে খুব সুন্দর, মানে একদিকটা রোদ ঝলমলে আর একদিকটা মেঘ, তার মাঝখানে ঘন সবুজ জল, তার মাঝখানে আমরা বসে আছি বোটেতে। তো অসাধারণ একটা এক্সপেরিয়েন্স। সেদিন বোটিং শেষে আমাদের সঙ্গে দেখা হয়েছিল এক ব্রিটিশ কাপলের। তো চলো তাদের থেকে জানি তাদের নৈনিতাল ভ্রমণের অভিজ্ঞতা, আর সেই সঙ্গে তোমরাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমাদের কেমন লাগছে আমাদের এই নৈনিতাল ভ্রমণের ভিডিওটি। What's your name? Charlotte. Okay, Charlotte. So how's your experience in Nainital? It's been good. It's not been very long yet. We only got here yesterday. Yeah, I want to know from you. It's been good. It was a bit rainy yesterday. তো আমরা চলে এসেছি নয়না দেবী মন্দিরের সামনে। এই নয়না দেবীর মন্দিরের থেকেই কিন্তু নামকরণ হয়েছে এই পুরো শহরটা নৈনিতাল। তো আজকে জন্মাষ্টমী, তো আমরা আজকে সন্ধ্যাবেলা এখানকার সন্ধ্যা আরতি দেখবো। খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় এখানে, তো তোমরাও সাক্ষী থেকো।
এরপর আমরা যাই নৈনিতালের আরও একটি প্রধান আকর্ষণ রোপওয়ে চড়তে। আপার মল রোডের গায়ে এই ক্যাফে হিমালয়ের পাশ দিয়ে যে রাস্তাটি উপরে উঠে গেছে, এই রাস্তা বরাবর কিছু দূর উঠেই কিন্তু পড়ে রোপওয়ে। আচ্ছা, রোপওয়েতে ওঠার সময় কিন্তু এই রোপওয়ে টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পাবে এখানেতে জিপ লাইনও হয়, মাউন্টেন ক্লাইম্বিং হয়। তো জিপ লাইনে পার হেডের টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা, আর এই মাউন্টেন ক্লাইম্বিং বা রক ক্লাইম্বিং যেটা আছে এটার প্রাইস হচ্ছে 100 টাকা পার হেড। তো তোমরা কিন্তু এখানে যদি আসো এই অ্যাক্টিভিটিগুলো ট্রাই করে দেখতে পারো। তো এই হচ্ছে রোপওয়ে টিকিট, এটা কিন্তু অ্যাডাল্টদের বোথওয়ে টিকিট, প্রাইস হচ্ছে 300 টাকা পার হেড। দেখতে পাচ্ছ এন্ট্রি হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস 254, আর তার সঙ্গে 46 টাকা হচ্ছে জিএসটি। টোটাল 300 টাকা টিকিট প্রাইস। 300 টাকা দিয়ে এই টিকিটটা কেটে তোমরা ওপরে যেতে পারবে, স্নো ভিউ পয়েন্টে থাকতে পারবে 1 ঘন্টা। আবার এই সেম টিকিটেই তোমরা ব্যাক করে আসতে পারবে। পার হেড 300 টাকা, কিন্তু বোথওয়ে মানে ওপরে ওঠা প্লাস নিচে নামা বোথওয়ে পার হেড টিকিট প্রাইস 300 টাকা অ্যাডাল্টদের জন্য, আর চিলড্রেনদের জন্য 200 টাকা পার হেড। আচ্ছা, আমার পিছনে এই হচ্ছে রোপওয়েতে যাওয়ার এন্ট্রি পয়েন্ট। তো চলো ভিতরে যাওয়া যাক। নৈনিতাল এলে নৈনি লেকে বোটিং আর এই রোপওয়ে রাইড দুটোই কিন্তু মিস করা যাবে না। আর আমাদের মতো যারা খালি চোখে গোটা নৈনিতাল শহরের একটা ড্রোন ভিউ দেখতে চাও, তাদের জন্য কিন্তু এই রোপওয়ে রাইডটা চেরি অন দ্য কেক। আচ্ছা, এই রোপওয়ে রাইডটা কিন্তু অবশ্যই ট্রাই করো। গোটা নৈনিতাল শহরটাকে দেখার সেরা জায়গা হচ্ছে কিন্তু এই রোপওয়ে থেকে। রোপওয়েটা যখন ওপর দিকে উঠছিল তখন মানে পুরো নৈনি লেক থেকে আরম্ভ করে গোটা শহরটাকে জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। আর রোপওয়ে দিয়ে ওপরে উঠতে সময় লেগেছে ওই মিনিট 3 মতো। ওপরে এখন আমরা 1 ঘন্টা থাকবো, 1 ঘন্টা পরে আবার সেম রোপওয়ে করেই আমরা ফিরে যাব নিচেতে। আচ্ছা, রোপওয়ে দিয়ে ওপরে উঠে আসার পরে এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার রোপওয়ে পয়েন্টটা, তো এখানে উঠে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে স্নো ভিউ পয়েন্ট। সামনেই একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো নৈনিতাল শহরটা খুব সুন্দর দেখা যায়। যদিও রোপওয়ে থেকে ওঠার সময়ই তোমরা কিন্তু পুরো নৈনিতাল শহরের ভিউটা খুব ভালো পেয়ে যাবে। এখানে সামনে একটা ভিউ পয়েন্টও আছে, চলো ভিউ পয়েন্টে যাওয়া যায়। এই জায়গাটাকে বলা হচ্ছে স্নো ভিউ পয়েন্ট। এখান থেকেই কিন্তু গোটা নৈনিতাল শহর আর নৈনি লেকের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু এখন দেখো এখানটা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। দেখো এটাই হচ্ছে কিন্তু ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় গোটা নৈনিতাল শহরের, কিন্তু এখন পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। একটু আগে যখন আমরা রোপওয়ে দিয়ে উঠছিলাম তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, ওখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে জাস্ট 15 মিনিটের মধ্যে পুরোটা মেঘে ঢাকা পড়ে গেছে, এখান থেকে এখন কিচ্ছু দেখা যায় না। কিন্তু এই ভিউ পয়েন্ট থেকেই রোদের টাইমে বা যখন ওয়েদার ক্লিয়ার থাকে তোমরা কিন্তু এখান থেকে টিফিন টপ, শেরউড কলেজ, ক্যামেলস ব্যাক, সানসেট পয়েন্ট, এমনকি নৈনি লেকের ভিউ অসাধারণ পাবে এই ভিউ পয়েন্ট থেকে। তো এই ভিউ পয়েন্টেই কিন্তু দাঁড়িয়ে সবাই ছবি তোলে, সেলফি তোলে। এখনও দেখতে পাচ্ছ অনেকে এখানে সেলফি তুলছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো ঝাপসা, মেঘেতে পুরো ভরে গেছে। নৈনিতালের ওয়েদার কিন্তু এরকমই, এক টাইমে মানে 2 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আর এখানে কিন্তু যখন তখন বৃষ্টি আসতে পারে। তাই নৈনিতালেতে যদি তোমরা সাইট সিনে বেরো, এসে যেখানেই যাও না কেন সঙ্গে কিন্তু ছাতা অবশ্যই ক্যারি করবে। যদি ছাতা আনতে ভুলেও যাও, এখানে অনেক দোকান পেয়ে যাবে যেখানে খুব সুন্দর সুন্দর ছাতা বিক্রি হয়। তো অবশ্যই একটা ছাতা কিন্তু ক্যারি করে নিও, কারণ এখানে যে কোনো মোমেন্টে ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে আর বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আমার পিছনে এটা হচ্ছে KMVN এর গেস্ট হাউস, এই স্নো ভিউ পয়েন্টে। এখানেও কিন্তু তোমরা এসে থাকতে পারো, খুব ভালো জায়গা। সামনেতেই তোমরা একদম সুন্দর ভিউ পেয়ে যাবে, মানে রোপওয়েতে উঠলে যে ভিউটা পাওয়া যায় ওটা কিন্তু এই KMVN গেস্ট হাউসে থাকলেও সেই ভিউটাই তোমরা পেতে পারো। তো এখানেও থাকতে পারো। KMVN এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা যায় এই KMVN এর গেস্ট হাউসটা। তো অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে একবার চেক করে দেখে নিতে পারো কত রেট চলছে। আচ্ছা দেখো, আমার পিছনে এই KMVN গেস্ট হাউসের ঠিক পাশেই আছে দ্য ডাইনোসর পার্ক। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডাইনোসরের মুখ করা আছে আর ভেতর থেকে ডাইনোসরের গর্জনের মিউজিক আসছে। তো এই জায়গাটা কিন্তু বাচ্চাদের আশা করি খুব ভালো লাগবে।
এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে ভিতরে যাওয়ার জন্য এই পার্কটার ভিতরে। এটাই একদম কেএমবিএন গেস্ট হাউসের পাশেই আছে। আর এর ঠিক এ সাইডে আছে একটা অ্যাডভেঞ্চার পার্ক। এখানেও কিন্তু অনেক রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস আছে, যেমন ধরো জিপ লাইন আছে, বাউন্সিং কার আছে, তারপর আমি গো কার্ট দেখলাম, কিন্তু ওখানে লেখা আছে ডু অ্যাট ইউর ওন রিস্ক। তাই জন্যই বলছি যে তোমরা চাইলে অবশ্যই করতে পারো, এগুলোকে ট্রাই করতে পারো, কিন্তু এগুলো কিন্তু নিজেরা বুঝে শুনে করবে, কারণ বেড়াতে এসে কোনো রকমভাবে যদি কোনো বিপদ ঘটে যায় তাহলে কিন্তু সেটা মোটেও ভালো জিনিস নয়। বেড়াতে এসেছো, আনন্দ করতে এসেছো, করতে পারো, ওখানে অনেক রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে। আমি তো যাইনি, আমি জাস্ট দেখে এলাম ভেতরটা ঘুরে কী কী আছে, তবে করতে পারো। আর এখানকার প্রাইসগুলো যেগুলো এরা চাইছে কিন্তু খুবই হাই। স্নো ভিউ পয়েন্টে প্রায় 1 ঘন্টা কাটিয়ে আমরা যখন নিচে ফেরার জন্য আবার রোপওয়ে চাপতে যাব, তখনই হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি। আর যথারীতি বৃষ্টির দাপটে রোপওয়ে চলাচলও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেল। আচ্ছা, নৈনিতালে কিন্তু এখন খুব বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ নিচেতে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কিন্তু রোপওয়ে বন্ধ করে দিয়েছে। তো আমরা উঠেছিলাম রোপওয়ে করে ওপরে এই স্নো ভিউতে। তো স্নো ভিউ থেকেই আমরা প্রায় এখানতে 1 ঘন্টা বসে আছি, যতক্ষণ না রোপওয়ে চালাচ্ছে আমরা নিচে যেতে পারছি না। তো লেট হয়ে যাচ্ছে, কারণ এরপরেও আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার বাকি আছে। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কিন্তু বৃষ্টি থামছেই না। আজকের ওয়েদার খুবই খারাপ এখানে। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর বৃষ্টি একটু কমতে রোপওয়ে চলাচল আবার স্বাভাবিক হলো। আর আমরাও রোপওয়ে থেকে দেখতে পেলাম বৃষ্টি ভেজা এই নৈনিতাল শহরের এক অতুলনীয় রূপ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। টানা 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে ফাইনালি বৃষ্টি থেমেছে, আর আমরা এখন রোপওয়ে থেকে নেমে চলেছি চিড়িয়াখানার দিকে। অনেকটা দেরি হয়ে গেল, এখন ঘড়ির কাঁটায় 1:45। আমরা অলমোস্ট বৃষ্টির জন্য 1 ঘন্টা লেট হয়ে গেলাম। কিচ্ছু করার ছিল না, রোপওয়ে বন্ধ, আর ওপরে চুপচাপ দাঁড়িয়েছিলাম। এখন ফাইনালি বৃষ্টি থেমেছে, এখনও হালকা হালকা পড়ছে বৃষ্টি, কিন্তু মোটামুটি থেমেছে। তো এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানার দিকে। এই যে লেকের ধারে বাইক, সাইকেল এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সবই ভাড়া দেওয়া হয়। তোমাদের কাছে যদি লাইসেন্স থাকে তাহলে তোমরা এখানে এসে এই আপার মল রোডের এখানেতে অনেক দোকান দেখতে পেয়ে যাবে, যারা তোমরা এখানে হারলেই ডাকবে যে দাদা ভাড়া নেবেন, গাড়ি ভাড়া নেবেন ঘোরার জন্য, সাইট সিনের জন্য। তো তোমরা কিন্তু নিজেরা এখান থেকে, তোমাদের লাইসেন্স থাকে বাইকের, এসে এখানে বাইক রয়্যাল এনফিল্ড আছে, তাছাড়াও অনেক রকমের অ্যাপাচি আছে, পালসার দেখলাম। তো যে কোনো রকম বাইকও পেয়ে যেতে পারো, সাইকেলও পেয়ে যেতে পারো। এখান থেকে ভাড়া নিয়ে তোমরা এই আশেপাশে সাইট সিনগুলো সবকটা কিন্তু বাইকে করে ঘুরে নিতে পারো। তো এটা কিন্তু একটা খুব ভালো অ্যাডভান্টেজ। এরকম আমাদের দার্জিলিংয়েও এরকম আছে, এখানেও আছে, দেখে খুব ভালো লাগলো। আর এই সাইকেলগুলো নিয়ে তোমরা নর্মাল সাইকেল ভাড়া নিয়ে এই মল রোডটাই, মানে পাল্লিতাল টু তাল্লিতাল, এই রাস্তাটা তোমরা সাইকেলে কভার করতে পারো। আচ্ছা, এই যে রোডটা উঠে গেছে দেখতে পাচ্ছ আমার পিছনেতে, এইটাই হচ্ছে জু রোড। এর ওপরেই কিন্তু মোটামুটি 2-3 কিলোমিটার গেলে পড়বে নৈনিতাল জু। আর এখানে কিন্তু অনেক ভালো ভালো হোটেলও আছে ওপরে। যদি একটু ফিজিক্যাল ফিট হও তখনই কিন্তু এই হোটেলগুলোকে অনলাইনে বুক করে আসতে পারো, কারণ না হলে এই যে চড়াই রাস্তাটা দেখছো, এই চড়াই রাস্তা দিয়ে বারবার উঠতে হবে আর নামতে হবে। আচ্ছা, তো জু যাওয়ার জন্য কিন্তু এই যে দেখছো আমার পেছনে ট্যাভেরা গাড়ি, তো এরকম ট্যাক্সি আছে, 60 টাকা করে ভাড়া। এরা ওপরে নিয়ে যাবে, আবার ওপর থেকে ব্যাকে নিয়ে আসবে এখান পর্যন্ত, পার হেড 60 টাকা করে ভাড়া। তো এখন আমরা এই ট্যাক্সির টিকিট কেটে নিয়েছি, আমাদের 4 জনের পড়লো 240 টাকা। এখন আমরা জুয়ের দিকে যাব। আচ্ছা, এখন নৈনিতাল জুতে এসে গেছি। গাড়ি যেখানটা নামাবে না, সেখান থেকেও কিন্তু অনেকটা হেঁটে ওপরে উঠতে হবে। তবে এইখানটা থেকে জাস্ট ভিউটা দেখো। এখন মোটামুটি আকাশ ক্লিয়ার হয়েছে, যদিও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু গোটা নৈনিতালের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই জুয়ের ওপর থেকে। আশা করি ওপরে গেলে আরও ভালো ভিউ পাওয়া যাবে।
আচ্ছা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি নৈনিতাল জুতে। অনেকটা চড়াই উঠতে হলো, প্রায় 300 মিটার মতো। যেখানে ট্যাক্সি রেখেছিল সেখান থেকে অনেকটা চড়াই রাস্তা, কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ গোটা নৈনিতাল শহরের। আর এই দেখতে পাচ্ছ সামনে গেট, এটাই হচ্ছে জুতে ঢোকার মেন গেট এটা। আর এর পাশেই দেখো আছে জু ক্যান্টিন। তো তোমরা যদি এই এতটা রাস্তা ট্রাভেল করতে করতে খিদে পেয়ে যায় বা নিচে থেকে যদি কিছু খেয়ে না আসো, তোমরা এখানেও খেয়ে নিতে পারবে। এখানে আরও কটা ক্যান্টিন আছে দেখলাম, যেমন ধরো এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের পাশে দেখো ভিতরেতে এখানেও একটা রেস্টুরেন্ট আছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে, প্লাস আমার পিছনে এখানে তো জু ক্যান্টিন আছে। যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু খাবার খেয়ে নিতে পারবে এখানে এসে। আচ্ছা এই হচ্ছে জুয়ের টিকিট কাউন্টার। পার হেড কিন্তু অ্যাডাল্টের, প্রত্যেক অ্যাডাল্ট পার্সনের পার হেড হচ্ছে 100 টাকা করে টিকিট। আর যদি সিনিয়র সিটিজেন হও মানে 60+ এজ হলে পুরো ফ্রি। আর বিদেশি পর্যটকদের জন্য কিন্তু পার হেড 200 টাকা করে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কাটবে আর যেতে হবে। এই দেখো সামনে গেট, এই গেট দিয়ে আমরা ঢুকবো জুতে। চলো যাওয়া যাক। আচ্ছা দেখো এটাই কিন্তু টাইগার কেজ, কিন্তু বাঘ মামার কোথাও দেখা নেই। সম্ভবত বাঘ মামা এই গুহার ভিতরে ঢুকে গেছে, কারণ বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমরা যদিও পয়সা দিয়ে টিকিট কেটে এসেছি, কিন্তু আমাদের টিকিট কাটার জন্য যে ওকে বেরোতে হবে এরকম তো কোনো মানে নেই। ওর ব্যাপারটাও বুঝতে পারছি, বৃষ্টি গায়ে লেগেছে, বেচারা ভেতরে ঢুকে গেছে। তো বাঘের দেখা কিন্তু মিলল না। আচ্ছা চলো সামনে দেখো, আর একটু এগুলেই লেপার্ড আছে, ঠিক আছে। চলো দেখি লেপার্ড বাবাজিকে দেখতে পাওয়া যায় কি না। নাহলে কিন্তু এখানে আসাটাই পুরো বৃথা হয়ে গেল। মানে কয়েকটা পাখি আর মুরগি ছাড়া কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি। আচ্ছা বাঘের দেখা তো মেলেনি, কিন্তু লেপার্ডের দেখা মিলেছে। ওই দেখো অনেকক্ষণ ধরে আমরা খুঁজছিলাম, তো দেখো বৃষ্টি পড়ছে বলে ওই যে গুহায় বসে 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 ঝিমোচ্ছে। ফাইনালি কিছু তো দেখতে পেলাম। দেখতে এসেছিলাম টাইগার, কিন্তু এখন মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত বিজয় দেবরাকোন্ডা লাইগার দেখেই বাড়ি ফিরতে হবে। কিন্তু অ্যাটলিস্ট লেপার্ড দেখতে পেয়েছি, লাইগার দেখতে আর হবে না। এই কেজটায় কিন্তু রেড পান্ডা থাকে, কিন্তু বৃষ্টির কারণে সব ওই ওদের ঘর করা আছে ওখানে ঢুকে বসে আছে। আচ্ছা ফাইনালি কিন্তু বাঘের দেখা মিলেছে। অনেক দূর থেকে দেখতে পেয়েছি, অনেক ওপরটায় ছিল। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে বলে বেশিরভাগ মানে পশু পাখি সবাই তাদের নিজের শেল্টারে ঢুকে বসে আছে। যাই হোক কিছু করার নেই, আজকে ওয়েদারটাই এরকম, আমাদের লাক খারাপ। জু থেকে ফিরে আমরা গেছিলাম মল রোড সংলগ্ন একটি ক্যান্ডেলের দোকানে, যেখানে পাওয়া যায় প্রায় 1000-এরও বেশি আলাদা আলাদা ডিজাইনের ক্যান্ডেলস। নৈনিতালে বেড়াতে এসে বহু মানুষই এখান থেকে নিজেদের পছন্দসই ক্যান্ডেল কিনে নিয়ে যায় ঘর সাজানোর উপকরণ হিসেবে, বা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনকে উপহার দেবে বলে। আমরা নেহাতে কৌতূহলবশত ঢুকেছিলাম এই দোকানটিতে, কিন্তু এনাদের অসাধারণ সব ডিজাইনের ক্যান্ডেলসের কালেকশন দেখে আর লোভ সামলাতে পারিনি। কিনে নিয়েছিলাম বেশ কয়েকটি ইউনিক ডিজাইনের ক্যান্ডেলস। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই নৈনিতাল শহরের কিন্তু এক আলাদাই রূপ দেখতে পেলাম। গোটা শহর আলোর মালায় সেজে উঠেছে, চারিদিকে বিভিন্ন দোকানপাট আর পর্যটকদের ভিড়। কিছুক্ষণ আগের হয়ে যাওয়া বৃষ্টির লেশ মাত্র নেই।
আর সেদিন ছিল জন্মাষ্টমী, তাই আমরাও পায়ে পায়ে পৌঁছে গেলাম নয়না দেবীর মন্দিরে। জন্মাষ্টমী উপলক্ষে গোটা নয়না দেবীর মন্দিরকে আলোর মালায় ভরিয়ে তুলেছে মন্দির কর্তৃপক্ষ, আর তার সঙ্গে চলছে ভগবানের নাম সংকীর্তন। আর কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল নয়না দেবীর মনোমুগ্ধকর সন্ধ্যারতি। সেদিন সন্ধ্যাটা আমরা নয়না দেবীর মন্দিরে কাটিয়ে ফিরে আসি আমাদের হোটেলে। পরের দিন সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম নৈনিতালের আশেপাশের সাইট সিনগুলো ঘুরে দেখে। সেই সব গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের এপিসোডে। আমি পৃথ্বীশ, আমি তিয়াশা, আর তোমরা দেখছো পৃথ্বীরাসা ব্লগ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের পরে একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে এরকম আরো ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সবার সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে কি করবে জানোই তো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি তো ক্লিক করে রাখবে, যাতে এরকম ভিডিও আমরা যখনই আপলোড করি না কেন তোমরা পেয়ে যাও ইনস্ট্যান্ট নোটিফিকেশন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।